প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে একটি সুনির্ধারিত টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আজকে তোমাদের বীজগণিতীয় রাশির অর্থাৎ অনুশীলনী 2 এর আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। অনেকেরই এই আংশিক ভগ্নাংশ সম্পর্কে একটু সমস্যা হয়, এই জন্য আমরা আংশিক ভগ্নাংশের বিভিন্ন দিক আজকের ক্লাসে একটু তুলে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই অংশ থেকে উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আংশিক ভগ্নাংশ বলতে কি বুঝি সেটা আমরা একটু দেখে নিই। যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন বলে। অর্থাৎ একটি ভগ্নাংশকে যদি একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়, তাহলে একাধিক ভগ্নাংশের প্রত্যেকটি প্রথম ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ। তাহলে আমি যদি একটু উদাহরণ দিয়ে তোমাদের বলি, ধরো 1/x + 1 + 1/x - 1, এটা দুইটি ভগ্নাংশ। এখন আমি এটা যদি লসাগু করি, x + 1 × x - 1 লসাগু, x + 1 দিয়ে দুটাকে ভাগ করলে x - 1 আসে, x - 1 এর সাথে 1 গুণ করলে x - 1। একইভাবে x - 1 দুটা এই হরকে ভাগ করলে x + 1 আসে, x + 1 এর সাথে 1 গুণ করলে x + 1। তাহলে খেয়াল করি, এই 1 1 ক্যান্সেল হয়ে যায়, মাইনাসে প্লাসে ক্যান্সেল হয়ে গেলে উপরে থাকে তোমার 2x, আর নিচে কিন্তু একটা সূত্র পড়ে a + b × a - b। সূত্রটা কি? a² - b², দ্যাট মিন্স x² - 1² দ্যাট মিন্স 1। তাহলে এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা কিন্তু এই দুইটি ভগ্নাংশের যোগফল। তাহলে যদি আমরা এইভাবে লিখি তাহলে তো ভুল হবে না। যেমন 2x / x² - 1, এটাকে লেখা যাবে কি, এটা 1/x + 1 + 1/x - 1। তাহলে এই যে ভগ্নাংশটি আছে, এই ভগ্নাংশটিকে এই দুটি ভগ্নাংশের যোগফল রূপে লেখা গেল। তাহলে 1/x + 1 এই প্রথম ভগ্নাংশটির একটি আংশিক ভগ্নাংশ, 1/x - 1 এটাও এই ভগ্নাংশটির একটি আংশিক ভগ্নাংশ। তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, এই ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করেছে। এই প্রত্যেকটি ভগ্নাংশই হলো এই প্রথম উক্ত যে ভগ্নাংশটা আছে তার আংশিক ভগ্নাংশ। তাহলে আমাদের এই ধরনের ক্ষেত্রগুলো আমরা এটা সহজ বলে খুব উল্টা ভাবে করে আমরা এটা করেছি, কিন্তু ডিরেক্টলি যদি তোমাকে এরকম কিছু বের করতে বলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা আমরা দেখি। সর্বক্ষেত্রে তুমি যদি এটাকে লসাগু করে কিন্তু এটা পাবা, অর্থাৎ x এর সকল মানের জন্য এই বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান হবে। তো x এর কোন সমীকরণের সকল মানের জন্য, চলকের সকল মানের জন্য যদি বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা একটা অভেদ। অভেদ আর সমীকরণের ভিতরে তো আমরা পার্থক্য অবশ্যই জানি। অভেদ হলো এরকম, ধরো x - 1 হোল স্কয়ার, এটার সমান হলো x² - 2x + 1। তোমরা যত ধরনের সূত্র তোমাদের আছে বীজগণিতের সূত্র, সবগুলোই কিন্তু অভেদ। এটাও কিন্তু আমরা সূত্র প্রয়োগ করেছি, a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করেছে। এইটা কিন্তু অভেদ, এটা অভেদ, কারণ x এর সকল বাস্তব মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সর্বদা কি হবে? সমান হবে। কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে 2x - 1 = 0, এইটা কিন্তু অভেদ না, কারণ এটা সমীকরণের শুধু একটি মানের জন্য ধরো হাফ বসালেই এই দিকেও শূন্য হবে, এই দিকেও কি হবে? শূন্য হবে। তাহলে একটি মানের জন্য সত্য। তাহলে সকল মানের জন্য কিন্তু এটা সত্য হবে না, x এর সকল মানের জন্য এটা সত্য হবে না। যদি x এর মান
ওয়ান বসাও তাহলে কিন্তু সত্য হবে না। ওয়ান বসালে এখানে 2 ইন্টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, 2 একে 2, তার থেকে 1 চলে গেলে 1 থাকে। এটা আসলে বাম পক্ষে আসে 1 আর ডান পক্ষে তো 0। তাহলে x এর মান যদি 1 বসাও, x ইকুয়াল টু 1 এর জন্যই কিন্তু এটা সত্য হচ্ছে না। তার মানে যাচ্ছে সকল এখানে কিন্তু সকল চলকের সকল মানের জন্য এই সমীকরণটি কি হচ্ছে না, সত্য হচ্ছে না। তাহলে এই ধরনের সমীকরণটাকে বলে আমরা শুধু সমীকরণ বলবো, অভেদ বলতে পারবো না, ঠিক আছে। তাহলে সকল অভেদেই কিন্তু একটি সমীকরণ, কিন্তু সকল সমীকরণ যে অভেদ হবে তার কোনো নিশ্চয়তা নেই, বা সকল সমীকরণ অভেদ হবে না, ঠিক আছে। তাহলে আমরা একটু আংশিক ভগ্নাংশের যে রূপগুলো আছে সেই রূপগুলো আমরা দেখব। তো তোমাদের বইতে বেশ কিছু রুলস আংশিক ভগ্নাংশের আছে, তো আমরা ধীরে ধীরে সেই রুলস গুলো একটু আলোচনা করি। দেখো, যদি এমন হয় যে একটা ভগ্নাংশ এরকম আছে, ধরো এখানে আছে 3x, এখানে আছে x মাইনাস 1, এখানে আছে ধরো x মাইনাস 2। এখন এতকে তোমাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এই ভগ্নাংশটা একটা সাধারণ ভগ্নাংশ। একটু খেয়াল করি, এখানে x এর সাথে x গুণ করলে x স্কয়ার হবে, আর উপরে কি হবে, উপরে আছে x, তাহলে উপরে x এর পাওয়ারটা হলো 1, নিচে x এর পাওয়ারটা হলো 2। তো এই ধরনের ভগ্নাংশ, যে ভগ্নাংশের লবের পাওয়ার কম থাকে, চলকের পাওয়ার কম থাকে, আর হরে চলকের পাওয়ার বেশি থাকে, এদেরকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে থাকি। এবং এটা কিন্তু একটা সরল ভগ্নাংশ, এর ভিতরে কোনো একটি অংশেরও রিপিট হয়নি, যেমন x মাইনাস 1, x মাইনাস 1 মানে হোল স্কয়ার বা স্কয়ার জাতীয় পদ এখানে নাই। তাহলে এই ধরনের ভগ্নাংশগুলো কিন্তু খুব সহজে আমরা আংশিক ভগ্নাংশ করতে পারি। সেটা কিভাবে করব, ধরো মনে করি এইভাবে আমরা কাজ করে যেতে পারি। মনে করি 3x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, এটা সমান আমরা লিখতে পারি, অভেদ চিহ্ন দিয়ে লিখবো, কারণ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হতে হবে। তোমরা সবসময় মনে রাখবে, হরে যতগুলো উৎপাদক থাকে আংশিক ভগ্নাংশের সংখ্যা কিন্তু ঠিক ততগুলোই হয়। তাহলে এখানে দেখো, এই x মাইনাস 1 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে, এবং x মাইনাস 2 এর জন্য কিন্তু আরেকটি আংশিক ভগ্নাংশ হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে দুইটা উৎপাদকের জন্য দুইটা আংশিক ভগ্নাংশ হলো, কিন্তু এটার উপরে কি হবে সেটা তো আমরা এখনো জানি না। এই জন্য একটা ধ্রুবক পদ a ধরে নিলাম, এটা ধরে নিলাম b, ঠিক আছে। এটার জন্য a ধরে নিলাম আর এটার জন্য b ধরে নিলাম। এখন দেখো, দুইটি হরের কারণে হরে দুইটি উৎপাদক আছে, দুইটি উৎপাদকের জন্য দুইটি আংশিক ভগ্নাংশ হলো। এখন পরবর্তী নিয়মটা হলো এই যে 1 নং এর উভয় পক্ষকে তোমরা এই বাম পক্ষের যে হর আছে সর্বদা সকল সময় বাম পক্ষের এই হর দিয়ে গুণ করে দিবা। তাহলে 1 নং কে আমরা কি করব, x মাইনাস 1 x মাইনাস 2 দ্বারা গুণ করে দিব। দেখো, এখানে গুণ করে দিলে কি হয়, যদি আমি এখানে ধরো x মাইনাস 1 আর x মাইনাস 2 দ্বারা এই লব এবং মানে বাম পক্ষ আর ডান পক্ষকে গুণ করি, তাহলে কি হয়, যদি আমি বাম পক্ষকে গুণ করি, এই x মাইনাস 1 এর সাথে x মাইনাস 1 কাটা, x মাইনাস 2 এর সাথে x মাইনাস 2 কাটা যাবে, তাহলে থাকবে এখানে শুধুমাত্র 3x। এই অভেদের অভেদ, এটার সাথে এই ভগ্নাংশের সাথে যদি এটা গুণ করি, এই x মাইনাস 1 এর সাথে x মাইনাস 1 কাটা যাবে, থাকবে কি x মাইনাস 2। তাহলে এর সাথে গুণ আকারে থাকতেছে x মাইনাস 2 প্লাস
এখন x মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দ্বারা যদি এটাকে গুণ করো বি বাই এতকে এক্স মাইনাস টু কে গুণ করো, তাহলে এই এক্স মাইনাস টু এর সাথে এক্স মাইনাস টু কাটা যাবে, তাহলে থাকবে কত এক্স মাইনাস ওয়ান। তাহলে সেটা আবার বি এর সাথে গুণ হয়ে গেলে বি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা ধরো 2 নম্বর সমীকরণ। 2 নম্বরটাতে একটি অভেদ, অভেদ তো চলকের সকল বাস্তব মানের জন্য সত্য হয়। তাহলে 2 নং একটি অভেদ যা চলকের সকল বাস্তব মানের জন্য সত্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 2 নং ক্ষেত্রে একটি অভেদ যা চলকের সকল বাস্তব মানের জন্য সত্য। এখন আমরা আমাদের উদ্দেশ্য হলো এই যে a এর মান এবং b এর মান বের করা। কারণ a এবং b এর মান যদি বের করতে পারি তাহলে আমি এখানে যদি বসিয়ে দেই তাহলে এই সংখ্যাটি এই ভগ্নাংশটি দুইটি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ হয়ে যাবে। তাহলে তখন এই দুটি ভগ্নাংশ হবে এটার আংশিক ভগ্নাংশ। এখন আমার উদ্দেশ্য হলো a এবং b এর মান বের করা। a এবং b এর মান আমি 2 নং সমীকরণ থেকে বের করতে পারি, কারণ এখানে চলকের যে কোনো বাস্তব মান বসালে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। এখন দেখো আমি যদি a এর মান বের করতে চাই তাহলে b অংশটাকে 0 করে দিব আমরা। এখন b এর অংশটাকে 0 কিভাবে করা যায়, চলকের কোন মান বসালে b এর অংশটা 0 হয়ে যাবে সেটা আমাদের একটু দেখতে হবে। এখানে আছে x মাইনাস 1, এখানে উৎপাদকটা খেয়াল করবা x মাইনাস 1। এই x এর পরিবর্তে যদি তুমি 1 বসাও, x এর পরিবর্তে 1 বসালে 1 মাইনাস 1 0 হয়ে যায়, আর 0 এর সাথে b গুণ করলে b কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমি এখানে x এর মান যদি 1 বসাই তাহলে কিন্তু a এর মান পেয়ে যাব। তাহলে একটু খেয়াল করি 2 নং এ x ইকুয়াল টু 1 বসিয়ে আমরা কি পাই একটু খেয়াল করো। x ইকুয়াল টু 1 বসাইলে এখানে আছে 3x, তাহলে 3 ইনটু x এর পরিবর্তে 1 বসাবো। এখানে অভেদ চিহ্ন দিব না, কারণ এখানে একটি মান বসাচ্ছি, একটি মান বসালে তো আর সেটা অভেদ থাকে না, সেটা সমীকরণের রূপ ধারণ করে। এখন দেখো এইখানে তুমি x এর মান যদি বসাও, এখানে x এর মান বসাইলে x এর মান যদি 1 বসাই তাহলে 1 মাইনাস 2 প্লাস এখানে দেখো b যদি বসাই এখানে কি আসে 1 মাইনাস 1 তার মানে 0, রাইট? তাহলে এখন দেখো এখানে 3 একে কত আসে 3, এখানে আসে এর সাথে -2 থেকে 1 চলে গেলে -1 থাকে, 1 1 0, 0 এর সাথে b গুণ করলেও কিন্তু 0। তাহলে এখানে আসলো এই a এর সাথে -1 গুণ করলে হয় -a ইকুয়াল টু আসে 3। দ্যাট মিন্স a ইকুয়াল টু আসে -1 দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করে দাও a এর মান কত আসে -3। আশা করি এই এর মানটা বের করা বুঝেছো। এখন তুমি কি করবা, b এর মান বের করবা। b এর মান বের করলে আমরা যেমনটা এখানে a কে শূন্য করেছিলাম, b এর মান বের করতে হলে a এর মান বের করতে যে আমরা যেমন b টাকে শূন্য করেছিলাম, b এর উৎপাদক যেটা ছিল সেটাকে শূন্য করেছি, তাই এই b এর মান বের করতে গেলে a এর উৎপাদকটাকে শূন্য করতে হবে। তাহলে a এর উৎপাদক এখানে আছে x মাইনাস 2, তাহলে এখানে কত মান বসালে এটা শূন্য হয়ে যাবে, ক্লিয়ার? x এর মান 2 যদি বসাই 2 মাইনাস 2 0 হয়ে যাবে। তাহলে আমরা কি করব, 2 নং এ x ইকুয়াল টু 2 বসিয়ে আমরা কি পাই একটু খেয়াল করি। 2 নং এ x এর মান 2 বসিয়ে দিলে হয় এখানে আসে 3 এর সাথে 2 গুণ করো 6। এবার দেখো a ইনটু x মাইনাস 2, সরি এখানে x এর পরিবর্তে আমরা 2 বসাচ্ছি, তাহলে 2 মাইনাস 2 প্লাস b, এখানে দেখো b আসলো তোমার 2 মাইনাস 1, জাস্ট x এর পরিবর্তে আমি 2 বসিয়ে দিলাম। এখন দেখো এখানে আসে কত 6, এখানে দেখো 2 মাইনাস 2 দ্যাট মিন্স 0, 0 এর সাথে a গুণ করলে 0, ওকে। এখানে দেখো 2 মাইনাস 1 মানে 1,
তাহলে বি এর সাথে 1 গুণ করলে বি, দ্যাট মিন্স এখানে বি ইকুয়াল কত থাকে, বি ইকুয়াল থাকে 6। তাহলে আমি a এর মান পেয়ে গেলাম -3 আর b এর মান পেয়ে গেলাম 6। এই যে a এবং b এর মান, এই মান দুটো যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে কিন্তু আংশিক ভগ্নাংশ হয়ে গেল। তাহলে আমরা একটা কাজ করব, 1 নং a ও b এর মান বসিয়ে দেব, মান বসিয়ে তাহলে যে ভগ্নাংশটা পাবো সেটা কি একটু খেয়াল করি আমরা। এখানে 3x ডিভাইডেড বাই x minus 1 into x minus 2 equal to -3 by x minus 1 plus 6 by x minus 2। এটাই হলো নির্ণয় আংশিক ভগ্নাংশ, কারণ এই ভগ্নাংশটিকে এই দুটি ভগ্নাংশের যোগফল রূপে আমরা প্রকাশ করতে পেরেছি। এই দুটি ভগ্নাংশই এই প্রথম ভগ্নাংশটির এই প্রত্যেকটি ভগ্নাংশই প্রথম ভগ্নাংশটির একটা আংশিক ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই a এবং b এর মান কিভাবে বের করে আমরা এখানে বসাতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি কিন্তু আমি ভিন্ন নিয়মে যদি করি তাহলে এই অনেক বড় যে হলো এটা কিন্তু হবে না। এটা কিন্তু খুব সংক্ষেপে আমরা করে ফেলতে পারি। অনেক সময় নৈবিতিকে এই ধরনের ছোটখাটো আংশিক ভগ্নাংশগুলো নৈবিতিক অংশে আসে, সেক্ষেত্রে তোমাদের এত বড় ক্যালকুলেশন করতে তো অনেক সময় সাপেক্ষ হবে। আমরা এই জন্য এই অংশটাকে আমরা আলাদা ভাবে করতে পারি কিনা একটু খেয়াল করি, অন্যভাবে করতে পারি কিনা। যদি অল্প সময় করা যায়, এটা কিন্তু তোমরা খুব অল্প সময় করতে পারো এই ধরনের সাধারণ ভগ্নাংশগুলো, যেগুলো আসলে কোনো পাওয়ার থাকে না বা হোল স্কয়ার জাতীয় কোনো পদ থাকে না। এটা কিভাবে করবা? এটা করার সহজ নিয়ম হলো, এভাবে তুমি দুটি ভগ্নাংশের জন্য আলাদা আলাদা করে জায়গা রাখবে। এই x-1 এর জন্য একটি ভগ্নাংশ থাকবে, x-2 এর জন্য আরেকটি ভগ্নাংশ থাকবে। এখন প্রশ্ন হলো, এই x-1 এর জন্য যে ভগ্নাংশটা হলো x-1 কে তুমি 0 ধরবা। x-1 কে 0 ধরলে x এর মান কত আসে? 1। তাহলে তুমি তো এই x-1 ভগ্নাংশটা এখানে লিখে ফেলছো। তাহলে কি করবা? এই যে x-1 0 ধরে x এর যে মানটা তুমি পাইলা, x এর মানটা 1, সেই 1 মানটা এইটা বাদ রেখে, অর্থাৎ x-1 টা অলরেডি এখানে বসাই দিছো, এইটা 0 ধরে x এর যে মানটা পাবা এইটা বাদ রেখে এই বাম অন্য যে রাশিগুলো আছে তার ভিতরে x এর পরিবর্তে 1 বসাই দাও। দেখো কি আসে, এখানে 3 into 1, এখানে দেখো 1 minus 2। একই কাজ করবা, x-2 এর জন্য একটি ভগ্নাংশ তুমি পেয়েছো। এখন যদি তুমি x-2 = 0 বসাও তাহলে x এর মান পাবে 2। তাহলে এই x-2 টা এখানে লিখে ফেলছি। তাহলে x-2 বাদে বাকি সব জায়গায় x এর পরিবর্তে 2 বসিয়ে দাও। এখানে যদি x এর পরিবর্তে 2 বসিয়ে দাও 3 into 2 আসে। এখানে x এর পরিবর্তে 2 বসিয়ে দাও 2 minus 1 আসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো তোমরা, এখানে থাকে 3, x-1, এখানে থাকে -1, প্লাস এখানে থাকে 6, এখানে থাকে 2 minus 1 মানে 1, x-2। এই -1 দ্বারা যদি তুমি 3 কে ভাগ করো তাহলে অবভিয়াসলি কত হবে? -3 হবে। আর এখানে আসলো x-1। এখানে দেখো এই 6 কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে আসে 6, এখানে আসে কত? x-2। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অল্প সময়ের ভিতরে কিন্তু এই যে আংশিক ভগ্নাংশটা ছিল সেই আংশিক ভগ্নাংশটা আমরা করতে সক্ষম হয়েছি। তাহলে এই পদ্ধতিটা কিন্তু অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এটার আংশিক ভগ্নাংশ করে ফেলতে পারলাম। দেখো কত অল্প সময়ে জাস্ট 3টি লাইন আমাদের করতে হয়েছে, এত কোনো ক্যালকুলেশন করতে হয়নি, আমরা অল্প সময়ের মাধ্যমে কিন্তু এই কাজটি করতে পেরেছি। তাহলে এইভাবেও যদি তুমি করো তাহলে কিন্তু তোমার এই অঙ্কটি হয়ে যাবে। হ্যাঁ, এবং তুমি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার সময় কিন্তু এই বড়ভাবে না করে এই সংক্ষিপ্ত এই নিয়মটা জানা থাকলে তোমাদের খুব উপকারে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেক ধরনের আংশিক ভগ্নাংশে চলে যাব। সেইটা কি হয় একটু খেয়াল করি।
শিক্ষার্থী বন্ধুরা আমি একটু লবটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। এখানে আছে 2x স্কয়ার, 2x স্কয়ার এখানে আছে ডিভাইডেড বাই x মাইনাস 1 ইনটু x মাইনাস 2। এখন মূল প্রশ্ন হলো এইখানে এটা কি আসলে প্রকৃত ভগ্নাংশ কিনা? এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, বীজগণিত ভগ্নাংশের ক্ষেত্রে লবের যে ঘাত আছে অর্থাৎ সূচক যেটা আছে সেই ঘাত বা সূচক আমাদের হরের ঘাত থেকে ছোট হতে হয়, কিন্তু এখানে কিন্তু তা নেই। একটু খেয়াল করো, এখানে এই রাশিটার মুখ্য পদ হলো 2x স্কয়ার, অর্থাৎ এর চলকের সর্বোচ্চ ঘাত হলো 2। তুমি এইটার সাথে যদি এটা গুণ করো তাহলে x এর সাথে x গুণ করলে সর্বোচ্চ ঘাত পাবে x স্কয়ার, তারও কিন্তু চলকের ঘাতটা কত 2। তাহলে মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, লব এবং হরের ঘাত যদি সেম হয় তাহলে কিন্তু সেটা প্রকৃত ভগ্নাংশ হয় না। এই ধরনের ক্ষেত্রে লব এবং হরের ঘাত যখন সেম হয় তখন রুলসটা একটু ভিন্ন, অন্যভাবে আমাদের করতে হয়। সেটা কি একটু খেয়াল করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এটাকে আমরা কিভাবে লিখবো একটু খেয়াল করো। মনে করি এখানে আছে 2x স্কয়ার আর এখানে আছে x মাইনাস 1 x মাইনাস 2। আসলে এই নিচেরটাকে যদি তুমি গুণ করো তাহলে এরকম আসবে 2x স্কয়ার, এই যে এখানে এটাকে যদি গুণ করি তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 এটা আসবে। এই যে এখানে এই দুটাকে যদি গুণ করো তাহলে এটা আসবে। তাহলে এইটার মুখ্য পদ হলো x স্কয়ার, কারণ সর্বোচ্চ ঘাত এটার ভিতরে আছে, সর্বোচ্চ ঘাত যুক্ত পদই তো মুখ্য পদ। আর এটার মুখ্য পদ হলো কি 2x স্কয়ার। চলকের ঘাত সেম আছে, দ্যাটস ওয়াই এটা প্রকৃত ভগ্নাংশ নয়। তোমাকে কি করতে হবে, এটাকে আংশিক ভগ্নাংশ করতে হলে এই মুখ্য পদটিকে এটার মুখ্য পদ দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে ফলাফলটা আসে, দেখো এই 2x স্কয়ার কে যদি আমি x স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসতেছে 2। সমস্ত নিয়মটুকুই ঠিক থাকবে, কিন্তু তোমাকে যদি উপরের ঘাত আর নিচের ঘাত সেম হয় তাহলে এই যে মুখ্য পদকে মুখ্য পদ দ্বারা ভাগ করে যে ভাগফলটা আসে সেইটা এখানে বাড়তি যোগ করে দিতে হয়, আর আগের নিয়মগুলো হুবহু সেম থাকবে। তাহলে এখানে এই 2x স্কয়ার কে x স্কয়ার দ্বারা ভাগ করলে হয় ভাগফল হয় 2, এই 2টা তুমি এখানে বাড়তি যোগ করে দিতে পারবে। এখানে যদি x স্কয়ার থাকতো, x স্কয়ার কে x স্কয়ার দ্বারা ভাগ করলে ভাগফল হতো 1, সেক্ষেত্রে আমরা 1 বসাতাম। কিন্তু এখানে 2x স্কয়ার আছে, যদি এখানে x স্কয়ার থাকতো তাহলে তো x স্কয়ার কে x স্কয়ার দ্বারা ভাগ করলে 1 হতো। এখানে যেহেতু 2x স্কয়ার আছে তাই 2x স্কয়ার কে x স্কয়ার দ্বারা ভাগ করলে হবে তোমার 2, এই 2টা এখানে দিব। অতঃপর আগের নিয়মটাই ফলো করব, x মাইনাস 1 এর জন্য একটি ধ্রুবক, x মাইনাস 2 এর জন্য আরেকটি ধ্রুবক, এটা একটি সমীকরণ দিয়ে আমরা রাখবো। তবে তোমরা চিন্তা করতে পারো যে ওই সংক্ষিপ্ত নিয়মে এটা করা যাবে কিনা। না, সংক্ষিপ্ত নিয়মে এটা করা যাচ্ছে না। সেটা করা যাবে কিভাবে আমি পরবর্তীতে আসবো, এটা কিভাবে তুমি করতে পারো সেটা আমি কিন্তু পরবর্তীতে আসবো। তোমরা যদি এটা করার পরে আমরা সেটা আসবো, ঠিক আছে। এখন দেখো 1 নং এর উভয় পক্ষকে আমরা হর দিয়ে গুণ করবো, অলওয়েজ x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 এত হতে পাই, অর্থাৎ 1 নং এর হর দ্বারা এই সমীকরণের উভয় পক্ষকে আমরা গুণ করে দেব। এখানে কত আছে, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 এটা আছে ধরো। এখন যদি তুমি এইটা দ্বারা যদি এটাকে গুণ করে দাও, এই ভগ্নাংশ গুণ করে দাও, x মাইনাস 1 এর সাথে x মাইনাস 1, x মাইনাস 2 এর সাথে x মাইনাস 2 কাটা যাবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 2x স্কয়ার। এখন দেখো এই 2 এর সাথে যদি এটা গুণ করো তাহলে এখানে 2 ইনটু x মাইনাস 1 x মাইনাস 2, এই প্লাস এর প্লাস, এই ভগ্নাংশের সাথে যদি এটা গুণ করো x মাইনাস 1 এর সাথে x মাইনাস 1 কাটা যাবে, এখানে এর সাথে থাকবে x মাইনাস 2 প্লাস এই x মাইনাস 1 আর x মাইনাস 2 যদি এটাকে গুণ করো x মাইনাস 2 এর সাথে x মাইনাস 2 কাটা যাবে, এখানে থাকবে x মাইনাস 1, তাহলে b এর সাথে থাকবে আমাদের x মাইনাস 1। এটা হলো 2 নম্বর সমীকরণ আমরা দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই 2 নংটা কিন্তু অভেদ, যা চলকের সকল বাস্তব মানের জন্য কি সত্য। তাহলে 2 নং একটি
অভেদ যা চলকের সকল বাস্তব মানের জন্য সত্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই অংশটাকে চলকের সকল বাস্তব মানের জন্য এটা সত্য, এটা সত্য। এখন দেখো আমি এখান থেকে আমি এর মান বের করব। এর মান বের করতে হলে আমার বি এর সাথে যে উৎপাদকটি আছে তাকে শূন্য করতে হবে, অর্থাৎ এখানে বি এর সাথে উৎপাদক আছে x মাইনাস ওয়ান। x মাইনাস ওয়ান কে যদি আমি শূন্য করতে চাই তাহলে x এর মান কত বসালে এটা শূন্য হয়ে যাবে? খুব সহজ, x এর মান যদি 1 বসাও 1 মাইনাস 1 কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি 2 নং এ x 1 বসাই, 2 নং এ x 1 বসিয়ে আমরা কি পাই একটু খেয়াল করি। এখানে x 1 বসালে এখানে আসে 2 into 1 স্কয়ার ইকুয়াল টু, এখানে যেহেতু আমি x 1 বসেছি, একটি মান বসেছি, তখন আর অভেদ থাকবে না, তখন তুমি সমীকরণের চিহ্ন দিতে পারো। আর 2 into এখানে 1 মাইনাস 1, 1 মাইনাস 2, এর পাশে আসবে তোমার 1 মাইনাস 2 প্লাস বি এর সাথে আসবে 1 মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা, 1 কে স্কয়ার করলে 1 হয়, 1 এর সাথে 2 গুণ করলে হয় 2। ওকে, এখন দেখো এখানে 1 মাইনাস 1 0, আর 0 এর সাথে যা কিছুই গুণ করো না কেন সেটা কিন্তু 0 হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে 1 মাইনাস 2, তার মানে মাইনাস 1, মাইনাস 1 এর সাথে যদি a গুণ করো তাহলে মাইনাস a চলে আসে। আর এখানে 1 মাইনাস 1 0, 0 এর সাথে b গুণ করলে কত আসবে? তোমার 0ই চলে আসে। তাহলে মাইনাস a ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমি a ইকুয়াল টু লিখতে পারি মাইনাস 2, কারণ উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিলে a এর মান মাইনাস 2 চলে আসলো। একইভাবে আমি যদি b এর মানটা বের করতে চাই, এই 2 নং থেকে যদি b এর মান বের করতে চাই তাহলে x টাকে, x এর যে উৎপাদক আছে সেটাকে এই a এর সাথে যে উৎপাদকটা আছে x মাইনাস 2, এইটাকে শূন্য করতে হবে। এটাকে শূন্য করা খুব সিম্পল, x এর মান কত বসালে এটার মান শূন্য হয়? x এর মান যদি 2 বসাই, 2 মাইনাস 2 0 হয়ে যাবে। তোমাকে দেখতে হবে যে কত বসালে শূন্য হয়। অনেক সময় হাফ বসাতে হতে পারে, মাইনাস হাফ বসাতে হতে পারে, 1/3 বসাতে হতে পারে, মাইনাস 1/3 বসাতে হতে পারে, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা যে কোনো কিছু বসাতে হতে পারে। তাহলে আমরা 2 নং এ কি করব? x এর মান আবার 2 বসিয়ে দেব। 2 নং এ x 2 বসিয়ে, তাহলে 2 নং এ যদি x এর মান 2 বসিয়ে দেই সেক্ষেত্রে একটু কি আসে একটু খেয়াল করো। x এর মান যদি 2 বসাই এখানে আসবে 2 into 2 স্কয়ার ইকুয়াল টু, এখানে যদি 2 বসাও তাহলে 2 into x এর মান 2 minus 1 into 2 minus 2, 2 minus 1 into 2 minus 2 প্লাস, এখানে x এর মান 2 বসিয়ে দাও, তাহলে a into 2 minus 2 প্লাস b এর মান, b এর এখানে 2 বসিয়ে দাও, 2 minus 1। শিক্ষার্থী বন্ধুরা, এটা খেয়াল করো, এখানে 2 স্কয়ার মানে 4, 4 এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে অবভিয়াসলি কত আসবে? 8। এখানে দেখো 2 minus 2 0, 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে তো অবভিয়াসলি 0 হবে। 2 minus 2 ইকুয়াল টু 0, 0 এর সাথে a গুণ করলে হবে 0, 2 minus 1 1, 1 এর সাথে b গুণ করলে b। সুতরাং আমাদের b এর মানটা কত চলে আসলো? 8। তাহলে এই যে a এর মান -2 চলে আসলো, b এর মান 8 চলে আসলো, সেটা কিন্তু আমরা যদি 1 নং এ বসিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু এই ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব? 1 নং এ a ইকুয়াল টু -2 প্লাস বাস a ও b এর মান বসিয়ে লিখে দিতে পারো। a ও b এর মান বসিয়ে, এটার মান যদি বসিয়ে দেই, a এবং b এর মান বসিয়ে দিলে কি হয় দেখো, এখানে 2x স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস 1 ইনটু x মাইনাস 2 ইকুয়াল টু 2 বাই a এর মান কত? -2, এর মান হলো -2, জাস্ট আমি -2 এখানে বসালাম, ডিভাইডেড বাই x মাইনাস 1, b এর মান হলো 8 বাই x মাইনাস 2। তাহলে এখানে এটাকে এইভাবে লিখতে পারি, 2, এই প্লাস মাইনাস মাইনাস, 2 বাই x মাইনাস 1
প্লাস 8/x-2। উপরেরটা তুমি আনসার দিতে পারো, কোনো সমস্যা নেই, একই রেজাল্ট চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই কাজটি আমরা করে ফেলেছি অলরেডি। এখন দেখো, তোমাদেরকে বলেছিলাম যে এই অংশটাকে কিভাবে ছোট ভাবে করতে পারবে। তো এটাকে এই অংশটা যদি একটু ব্যতিক্রম, তাহলে তোমাকে ছোট করে করতে গেলেও একটু রুলসটা একটু অন্যভাবে যেতে হবে। একটু আমরা পরবর্তী এটার কাজটাই আমরা করব, তবে একটু ভিন্ন পদ্ধতি যদি করি, আগের মতো সংক্ষিপ্ত পদ্ধতি এটা করা যাবে, সেক্ষেত্রে একটু প্রসেসটা ভিন্ন হয়ে যাবে। সেটা একটু খেয়াল করো। এখানে ছিল 2x² x-1 into x-2 ছিল, রাইট? এখন আমরা এটাকে একটু কনভার্ট করে লিখবো, যেমন এখানে এটাকে গুণ করলে হবে x² - 3x + 2, এটা আসবে। এখন এই জিনিসটাই আমরা উপরে লিখবো, x² - 3x + 2। বাট এখানে তো এই জিনিসগুলো ছিল না, ছিল কি? এখানে কিন্তু এই জিনিসগুলো ছিল না, এখানে ছিল 2x²। তাহলে x² কে কত দ্বারা গুণ করলে 2x² হবে? আমরা জানি 2 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 2x² হয়, 2 এর সাথে x² গুণ করলে 2x²। তার মানে এই পদটুর জন্য এটা ঠিক আছে। কিন্তু এখানে এই 2 দ্বারা যদি এটাকে গুণ করো, 2 দ্বারা যদি এই 6 -3x কে গুণ করো, তাহলে 6x চলে আসে, -6x চলে আসে। এই -6x এখানে তো ছিল না, তাহলে এটার জন্য এই +6x করে দিতে হবে, এখানে +6x। এখানে 2 এর সাথে এই 2 গুণ করলে কি হবে? 4 হবে। 4 তো এখানে ছিল না, +4 এর জন্য সমতা আনার জন্য তোমাকে -4 করে দিতে হবে, অর্থাৎ এই কাজটুকু তোমাকে করে দিতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখো, আমি যদি এই অংশকে এটা দ্বারা ভাগ করি, তাহলে এটার সাথে এটা কাটা যাবে, এখানে থাকবে কত? 2। আর এই অংশকে যদি এটা দ্বারা ভাগ করি, তাহলে এখানে আসে 6x - 4 ডিভাইডেড বাই x² - 3x + 2, যেটা আমরা এখানে আগে কিন্তু 2 যোগ করে রেখেছিলাম। এখন আসো, এই যে 2 + 6x - 4, আর এটাকে উৎপাদক করলে তো এটা আসে x - 1 into x - 2। এইবার কিন্তু আমরা আগের যে নিয়মটা করেছিলাম, এই অংশটাকে এই পর্যায়ে এনে সেই আগের রুলসটা আমরা ফলো করতে পারি। সেটা কি রকম? 2 এই x - 1 এর জন্য একটা ভগ্নাংশ, x - 1 এর জন্য একটি ভগ্নাংশ, x - 2 এর জন্য আরেকটি ভগ্নাংশ। এখন দেখো, এই x - 1 যদি 0 বসাও, x - 1 0 বসালে x এর মান আসছে কত? 1। তাহলে তুমি এই ভগ্নাংশের এখানে তুমি x - 1 এর পরিবর্তে এখানে এই x - 1 তো এখানে বসিয়ে দিছো, এখানে x - 1 এর পরিবর্তে কি করবা? x - 1 এর পরিবর্তে তুমি কি করবে? এখানে x এর মানটা 1 বসাই দিবা। তাহলে সব জায়গায় যদি তুমি এটার বাদ দিয়ে সব জায়গায় যদি x এর মান 1 বসিয়ে দাও, তাহলে 6 × 1, এখানে 6 × 1 - 4, এখানে যদি 1 বসিয়ে দাও 1 - 2 আসে। একইভাবে x - 2 ইকুয়াল টু যদি এখানে 0 বসাও, x - 2 0 হলে x এর মান কত আসে? 2। তাহলে x এর মান যদি 2 বসাও, তাহলে এখানে 6 × 2 - 4, এখানে x এর মান 2 বসালে 2 - 1। তাহলে এখানে কি দাঁড়ালো? 2/6 কে 6, তার থেকে 4 চলে গেলে থাকে 2, এখানে আসে x - 1, এখানে আসে -1 প্লাস 6 দোকানে 12, 12 থেকে 4 চলে গেলে 8 থাকে, এখানে 2 - 1 মানে হলো 1, এখানে আসে x - 1 x - 2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করতে পারছো আমাদের এই অংশটার সাথে কিন্তু এটা মিল হয়ে গেছে 2। এই -1 এর সাথে মাইনাসের প্লাসের মাইনাস, এই 2 কে 1 দ্বারা ভাগ করলে তো অবভিয়াসলি 2 হবে, x - 1, এখানে 8 কে 1 দ্বারা ভাগ করলে অবভিয়াসলি 8, x - 2। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই ভগ্নাংশটা কিন্তু আমরা এইভাবে এটাই পেয়েছিলাম, একই কাজ আমরা একটু ভিন্ন ভাবে করে ফেললাম। ঠিক আছে? এই রুলসটা জানা থাকলেও তোমরা কি করতে পারবে, যে বহু নির্বাচনী ক্ষেত্রে তোমরা এই কাজটা করতে পারবে। ইভেন যদি তোমাদের সময়ের স্বল্পতা থাকে, দেখো যে একটি কোশ্চেন লিখতে তোমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও তুমি কিন্তু এই সংক্ষিপ্ত নিয়মটা তুমি করে ফুল মার্কস পেতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো।
আর আমরা পরবর্তী একটি অংশে চলে যাব, সেই অংশটার ভিতরে এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটির রূপটি আরেকটু চেঞ্জ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় একই জিনিস নিয়েছি, বাট এখানে একটা x-1 এর উপরে একটি বর্গ দেওয়া হয়েছে, স্কোয়ার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই একটি পদের উপরে যদি কোনো বর্গ থাকে, হোল স্কোয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সংক্ষিপ্ত পদ্ধতি আর করতে পারবো না। এই পদ্ধতিটা কিন্তু আবার আমাদের সেই আগের ওই গতানুগতিক যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতি আমাদের যেতে হবে, তোমাদের বইয়ে যে পদ্ধতি আছে। তো এটার ক্ষেত্রে নিয়মটা হলো এরকম, যে এখানে আসলে x-1 এর উপরে হোল স্কয়ার আছে, এর মানে হলো x-1 দুইবার আছে, x-1 ইনটু x-1। তাহলে এখানে প্রকৃতপক্ষে ভগ্নাংশের হরে উৎপাদক আছে তিনটি, x-1 একটি, x-1 আরেকবার, x-1 হোল স্কয়ার যেহেতু আছে, আর আছে x-2। তবে এই ক্ষেত্রে আমাদের একটা অন্যভাবে কাজ করে নিতে হবে, সেটা কি একটু খেয়াল করি। আমরা মনে করি এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এটাকে স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার, তার সাথে x গুণ করলে এক্স কিউব, তো নিচে আছে এক্স কিউব, উপরে আসে এক্স, এই ভগ্নাংশটি একটি প্রকৃত ভগ্নাংশ, এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি। তাহলে 2x ডিভাইডেড বাই x-1 হোল স্কোয়ার x-2। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে তোমরা কিভাবে করবে। প্রথমে এই x-1 এর জন্য একটি ধ্রুবক নিবে, আবার x-2 এর জন্য, সরি, x-1 হোল স্কয়ারের জন্য আরেকটি ধ্রুবক নিবে। এবার দেখো x-2 এর জন্য আরো একটি ধ্রুবক তুমি নিবে। এখন তোমাদের যদি প্রশ্ন জাগতে পারে, স্যার আমি যদি এই অংশটাকে না নিয়ে এই অংশটা নিতাম তাহলেই তো হয়ে যেত, তাহলে কেন আমি আরেকটি বাড়তি অংশ নিলেন? কিন্তু তোমাদেরকে তাদের বলেছিলাম যে হরে উৎপাদক যতগুলো থাকবে, আংশিক ভগ্নাংশের সংখ্যা কিন্তু ঠিক ততগুলো হবে। তাহলে এখানে হরে উৎপাদক কিন্তু প্রকৃতপক্ষে তিনটা আছে, x-1 x-1 দুইবার রিপিট করা আছে, কিন্তু হোল স্কয়ারের জন্য দুইবার রিপিট করা, তার মানে x-1 হোল স্কয়ারের জন্য দুইটি উৎপাদক, আর এটার জন্য একটি উৎপাদক, তাহলে তিনটি আংশিক ভগ্নাংশ হওয়া উচিত। আবার যদি তুমি এখন তুমি বলতে পারো, তাহলে এখানে x-1 হোল স্কয়ার দিলেন কেন? এখন x-1 হোল স্কয়ার যদি না দিই, তাহলে আবার কি হবে, এইগুলোর যদি লসাগু করো, x-1 হোল স্কয়ার আর x-2, তুমি যদি মনে করো এখানে x-1 তুমি আরেকটা x-1 দিবে, সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি, যদি তুমি এটা লসাগু করো তাহলে কি এটা আসে? এটা কিন্তু হোল স্কয়ার কিন্তু আসে না। লসাগুতে x-1 এর জন্য তুমি একটি x-1 নিতে পারবে, তখন কিন্তু এটা লসাগুটা আসবে না, কারণ আমরা আংশিক ভগ্নাংশ করে ওটাকে সরলীকরণ করতে গেলেও তো আমাকে লসাগু করতে হবে, সরলীকরণ করে তো আমাকে এটা পেতে হবে, না হলে তো আংশিক ভগ্নাংশ পারফেক্ট হবে না। আংশিক ভগ্নাংশ সরলীকরণটাও যেন এটা চলে আসে, সেটা আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য প্রসেসটা হয়েছে x- যদি স্কয়ার থাকে তাহলে x-1 এর জন্য একটি ধ্রুবক, x-1 হোল স্কয়ারের জন্য আরেকটি ধ্রুবক, তারপরে বাদ বাকি প্রসেসটা একই নিয়ম। এটা এক নম্বর সমীকরণ দিতে পারো। এখন এই অংশটাকে আমরা অলওয়েজ কি করব, এটা দ্বারা গুণ করে দেব। তাহলে এক নংকে আমরা কি করব, x-1 হোল স্কয়ার ইনটু x-2 এত দ্বারা গুণ করে পাই, এত হতে পাই কি পাই, খেয়াল করো, এখানে যদি x-1 হোল স্কয়ার আর x-2 দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, বাম পক্ষে থাকবে 2x, আর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে x-1 এর সাথে একটা x-1 কাটা যাবে, থাকবে কত, x-1 একটা থেকে যাবে, আর এখানে x-2 থাকবে।
দেখো এই b এর সাথে যদি গুণ করি x - 1 হোল স্কয়ার x - 1 হোল স্কয়ার কাটা যাবে, তাহলে b এর সাথে থাকতেছে কত, শুধুমাত্র x - 2। c এর সাথে কি থাকে দেখো, x - 2 এর সাথে x - 2 কাটা যাবে, থাকবে x - 1 হোল স্কয়ার। এটা ধরো 2 নম্বর সমীকরণ। এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন ওই আগের মতোই আমরা এর মান বের করতে চাই, কিন্তু এর মান চাইলে কি বের করতে পারবো সহজে? আসলে কিন্তু পারা সম্ভব নয়, কারণ এখানে যদি x = 1 বসাই তাহলে এটা শূন্য হয়ে যাবে, এটা b এর মানটা থেকে যায়, এর মানটা 0 হয়ে যায়। আবার x = 2 বসালে কিন্তু এর মানটা 0 হয়ে যায়, c এর মানটা থাকে। তাহলে আমি প্রথমে b এবং c এর মানটা নিয়ে চিন্তা করি। এর মানটা একটু প্রথমে বের করতে গেলে একটু জটিলতা চলে আসবে, এর মানটা প্রথমে বের হয় না। তাহলে আমি প্রথমে b এর মান বের করব, পরবর্তীতে c এর মান বের করব, ঠিক আছে? তাহলে দেখো 2 নং এ x = যদি আমি b এর মান বের করতে চাই তাহলে a এবং c এর অংশটুকু শূন্য করতে হবে। এর অংশের ভিতরে x - 1 আছে, c এর অংশের ভিতরে x - 1 আছে। তাহলে এখানে যদি x এর মান 1 বসিয়ে দেই তাহলে কিন্তু a ও শূন্য হয়ে যাবে, c ও শূন্য হয়ে যাবে। 2 নং এ x = 1 বসিয়ে আমাদের কি পাওয়া যায় একটু সেটা খেয়াল করি। এখানে যদি তুমি x এর মান 1 বসাও তাহলে 2 * 1 = এখানে a, x এর মান 1 বসাইলে 1 - 1, দ্যাট মিন্স 0 হয়ে গেল। 1 - 2 এখানে যাই আসো, b, x এর মান 1 বসাইলে 1 - 2, x এর মান 1 বসাইলে 1 - 1 হোল স্কয়ার। তাহলে এখানে আসলো কত, 2। এখানে 1 - 1 0, 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে কি হয়ে যাবে, 0। এখানে b এর মান আসে মাইনাস, এখানে b এর পাশে -1 আসে, ওই মাইনাসে এই প্লাসে মাইনাস b আসবে। এইটা c এর মান 0, c এর পাশে 1 - 1 0, 0 কে স্কয়ার করলে 0, তার সাথে c গুণ করলে 0। তাহলে -b = যদি 2 হয় তাহলে b = কত আসবে, এটা তোমরা খুব সহজে বলতে পারো। -1 দ্বারা যদি এটাকে গুণ করে দাও, b = আসবে -2। একই ভাবে আমি যদি c এর মানটা বের করতে চাই, c এর মানটা বের করতে চাইলে b এবং a কে শূন্য করতে হবে। b কে শূন্য করতে হবে কিভাবে, x - 2 টা 0 করতে হবে, x এর মান কত বসাতে হবে, 2 বসাতে হবে। তাহলে আবার x = 2 বসিয়ে 2 নং এ x = 2 বসিয়ে, এখানে যদি 2 বসিয়ে দাও তাহলে কি হয় একটু খেয়াল করে। এখানে 2 * 2, দ্যাট মিন্স 2 * 2, একবার আমরা 4 লিখতে পারি। এখানে যদি 2 বসাই তাহলে দেখো এখানে 2 - 2 0 হয়ে যায়, এই পুরো অংশটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে যদি 2 বসাই, 2 - 2 0, 0 এর সাথে b গুণ করলে 0। এখানে যদি 2 বসাই 2 - 1 হোল স্কয়ার আসে, তাহলে এখানে 2 × 2 = 4, 2 - 1 মানে 1, 1 কে স্কয়ার করলে 1, 1 এর সাথে c গুণ করলে c, দ্যাট মিন্স এখানে ধরো 1 হোল স্কয়ার, c 1 দ্বারা এই 4 কে ভাগ করলে কত হবে, c এর মান 4 আসলো। তাহলে b এর মান হলো -2 আর c এর মান হলো 4। এই যে b এর মান এবং c এর মান বের করলাম, কিন্তু এখনো a এর মান বাকি রয়েছে। তো a এর মানটা বের করতে গেলে আমরা অনেক সময় সহগ সমীকৃত করি, কিন্তু এই অংশের ক্ষেত্রে সহগ সমীকৃত না করলেও চলবে, কারণ আমরা দুইটি ধ্রুবক পদের মান অলরেডি বের করে ফেলছি। তুমি যদি এখানে x এর 2 নং এ যদি তুমি x এর পরিবর্তে 2 নং এ x = যদি 3 বসিয়ে দাও তাহলে কি আসে একটু খেয়াল করো। 3 বসিয়ে দিলে কি আসবে, এখানে x এর পরিবর্তে 3 বসিয়ে দিলে 10 নম্বর অল্প 2 × 3 = এখানে যদি 3 বসাও তাহলে কত আসে দেখো, a × 3 - 1, that means 2, 3 - 2, that means 1। এখানে দেখো x এর মান যদি 3 বসাও তাহলে b × 3 - 1, 2 মানে 1, এখানে 3 - 2 মানে 2, তাহলে 2 কে স্কয়ার করলে হয় 4। তাহলে এখানে 6 = 2a,
প্লাস বি প্লাস 4c। এখন যেহেতু আমি এই সি এবং বি এর মানটা আমি জানি, তাহলে এখানে 2 এর মান তো এখানে এর মান আমরা বের করব। বি এর মানটা তোমার এখানে আছে -2, এখানে বি এর মান -2 বসিয়ে দিলাম। সি এর মান আছে 4, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। তাহলে এখানে কত 6, 2a 4 4 16, তার থেকে 2 চলে গেলে 14 থাকে। তাহলে এখন দেখো, সরি, আমি যদি এই 2aটাকে বাম দিকে নিয়ে আসি, -2a, এই 14 ডান দিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, 14 থেকে 6 চলে গেলে 8, সুতরাং এর মানটা আসে -2 দিয়ে 8 কে ভাগ করলে আসবে -4। তাহলে এর মান -4, সি এর মান 4 এবং বি এর মান হলো -2। এই মানগুলো যদি তুমি এই জায়গায় বসিয়ে দাও, তাহলে কিন্তু তুমি নির্দিষ্ট আংশিক ভগ্নাংশ পেয়ে যাবে। 1 নং এ বি ও সি এর মান বসিয়ে পাই, তাহলে এর মানটা এখানে পেয়ে গেলাম। এর মানটা হলো -4, বি এর মানটা হলো তোমার -2 আর সি এর মানটা হলো 4। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে তুমি যে জিনিসটা পেলাম আমরা এখন, এই অংশটাই কিন্তু আমাদের প্রকৃত আংশিক ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে, এইটাই কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশ। তাহলে আমরা আংশিক ভগ্নাংশের যে কয়টি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা এই কয়টি বিষয় বুঝতে পেরেছো। এখন আমরা আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আলোচনা করলেই মোটামুটি আংশিক ভগ্নাংশের যে অংশগুলো আছে সেটা তোমাদের শেষ হবে। আমি বলছি না সম্পূর্ণভাবেই শেষ হয়েছে, মোটামুটি যেগুলো পরীক্ষায় সাধারণত যেভাবে আসে সেগুলো কিন্তু শেষ হয়ে গেল। এখন দেখো, যদি এরকম হয় যে উপরে 2x আছে, নিচে ধরো x - 1 আছে, আর এখানে আছে x² -2। আমরা একই ধরনের ভগ্নাংশ নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ অনেক সময় অনেক শিক্ষার্থীরা বুঝতে অসুবিধা হয় অনেকে, তো আমরা এই জন্য এটা একই ধরনের ভগ্নাংশ নিচ্ছি। কিন্তু একটু খেয়াল করো, এখানে এবার কিন্তু x² জাতীয় পদ আছে। কোন ধরনের পদ আছে? x² জাতীয় পদ এখানে আছে। তো দ্বিঘাত রাশি যদি এখানে থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এখানে মনে করি এটার ক্ষেত্রে নিয়মটা কিন্তু আলাদা হবে, কারণ x² এর x গুণ করলে x³ আর এখানে আছে x, তাহলে এটা নিশ্চয়ই একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে 2x ডিভাইডেড বাই x - 1 x² - 2। এখানে একটু খেয়াল করি, এই x - 1 এর জন্য একটি ধ্রুবক এবং x² - 2, x² - 2 এর জন্য, তাহলে এখানে যেহেতু দ্বিঘাত পদ আছে, আমরা যদি এইভাবে চিন্তা করতাম যে x হোল স্কয়ার, এটাকে যদি এইভাবে চিন্তা করতাম x² - √2² নিব, তাহলে কিন্তু আমরা x +√2 x - √2 এই ধরনের একটি ভগ্নাংশ মানে উৎপাদক পেতে পারতাম। তার মানে এখানে প্রকৃতপক্ষে আসলে x² থাকলে আমাদের যে নিয়মটা, সেই নিয়মটা হলো এখানে দুইটি চলক ব্যবহার করতে হবে। তাই x² থাকলে দুইটি চলক, x³ থাকলে কিন্তু তিনটি চলক ব্যবহার করতে হয়। সেই চলকগুলো ব্যবহার করার রুলস হলো এরকম। তো এখানে চলকটা ব্যবহার করতে হবে এইভাবে, bx + c আকারে। অর্থাৎ তোমার যে আদর্শ সমীকরণ ছিল ax² + bx + c, এটা হলো আদর্শ দ্বিঘাত সমীকরণ। তোমার নিচে যতগুলো থাকবে, ধরো x² আছে, তাহলে তুমি এই আকারে ধ্রুবকটা নিবা bx + c আকারে। আবার যদি তোমার এখানে x³ - 1 থাকতো, সেক্ষেত্রে x³ + 1 থাকতো, যাই হোক x³ + 1 থাকতে পারে বা x³ + 2 থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু চলকটা নিতে হতো এইভাবে ax² + bx + c এই আকারে। তো এখানে যত পাওয়ার থাকবে তার থেকে এক ঘাত কম তোমাকে ধ্রুবক পদগুলো ওই আকারে নিতে হবে। এটা ধরো এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম।
এখন 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা জাস্ট এটা দ্বারা গুণ করে দিব। 1 গুণন x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 এত হতে পাই। তাহলে 1 নংকে আমরা এত দ্বারা গুণ করে দিলে কি হয় একটু খেয়াল করে সবাই। এটা দিয়ে গুণ করে দিলাম আমরা, তাহলে এখানে আসে 2x ইকুয়াল টু এর সাথে এক্স স্কোয়ার মাইনাস 2 আসে এবং bx প্লাস c এর সাথে এটার সাথে এটা কাটা গেলে থাকবে x মাইনাস 1। তো এখানে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো, কিন্তু একটা কাজ করতে হবে এখানে একটি কাজ করতে হবে, কারণ এটাকে আবার আমাদের আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের a b c এর মান বের করতে হবে। তো এখানে আমি 2 নং সমীকরণ দিয়ে এটাকে আবার একটু মডিফাই করে লিখতে হবে। কিভাবে লিখবো একটু খেয়াল করে। এখানে 2x ইকুয়াল টু এটার সাথে গুণ করলে হয় ax স্কয়ার মাইনাস 2a, এই bx এর সাথে x গুণ করলে হয় bx স্কয়ার, bx এর সাথে মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস bx প্লাস cx মাইনাস c। তাহলে এখানে আসে 2x ইকুয়াল টু ax স্কয়ার, x স্কয়ার কমন নিলে a প্লাস b ইনটু x স্কয়ার। আর এখানে দেখো এখানে x আছে, এখানে x আছে, আমি এখান থেকে যদি একটা x কমন নেই তাহলে এখানে থাকে c আর এখানে থাকে মাইনাস b, তার সাথে x আমি কমন নিলাম, c টা আগে লিখেছি, b টা মাইনাস তাই পরে লিখেছি। এখানে দেখো এখানে আছে মাইনাস 2a আর এখানে আছে মাইনাস c, আমি একটা মাইনাস যদি কমন নেই তাহলে এখানে কত থাকে, বা তুমি প্লাস আকারে লিখলে মাইনাস 2a মাইনাস c এইভাবে লিখতে পারো, বা এখানে যদি মাইনাস দাও প্লাস 2a প্লাস c হবে। তো এই অংশটাকে এইভাবে রাখতে হবে, ঠিক আছে। এখানে আলাদা একটি কথা বলে রাখি, এখানে সহগ সমীকৃত করার একটি ব্যাপার আসবে, সেটা খুব সহজ। অনেকেই সহগ সমীকৃত নিয়ে অনেক চিন্তায় থাকে বা বুঝতে পারে না, বাট এটা খুব সহজ। খেয়াল করে একটু, এখানে আমরা 2 নং থেকে x এর মান যদি 1 বসিয়ে দেই তাহলে কিন্তু এই অংশটা 0 হয়ে যায়, আমি a এর মান পেয়ে যাই। তো একটা কাজ করব, 2 নং এ এটা 3 নম্বর সমীকরণ, 2 নং এ x ইকুয়াল টু 1 বসিয়ে, x ইকুয়াল টু 1 বসালে কি হয় একটু খেয়াল করে। এখানে যদি x এর মান 1 বসাও তাহলে 2 ইনটু 1 ইকুয়াল টু a ইনটু 1 স্কয়ার মানে 1, 1 স্কয়ার মানে 1, 1 থেকে মাইনাস 2 বিয়োগ হয়ে গেলে এখানে মাইনাস 1 থাকবে, প্লাস এখানে 1 বসালে 1 মাইনাস 1 0, 0 এর সাথে যা কিছু গুণ করি সেটা কিন্তু 0। তাহলে এখানে আসলো মাইনাস a, এখানে আসলো 2, দ্যাট মিন্স a ইকুয়াল টু আসলো মাইনাস 2, এর মানটা চলে আসলো মাইনাস 2। শিক্ষার্থী বন্ধুরা, এবার কিন্তু আমরা এই অংশ থেকে b এবং c এর সহগগুলো সমীকৃত করব। এখন দেখো b এবং c এর আছে কোনটার ভিতরে, এটার ভিতরে আছে। তাহলে এখানে x এর সহগ আছে c মাইনাস b, আর এটা হলো ধ্রুবক পদ। তাহলে আমি যদি b এবং c এর মান বের করতে চাই তাহলে কিন্তু আমরা এই x স্কয়ারের সহগ এবং x এর সহগ সমীকৃত করলে হয়ে যায়, এটা দরকারও হয় না আমাদের। একটু খেয়াল করি, তাহলে 3 নং থেকে আমরা x স্কয়ারের সহগের ভিতরে b আছে, x এর সহগের ভিতরে c আছে, তাহলে x স্কয়ার সহগ এবং x এর সহগ আমরা সমীকৃত করব। যাতে আমরা এখানে x স্কয়ার সহগ কেন সমীকৃত করব, কারণ এখানে a মান বসাইলে যাতে b পাওয়া যায়। খেয়াল করি 3 নং হতে x স্কয়ার ও x এর সহগ সমীকৃত করে পাই। খেয়াল করি সহগ সমীকৃত করা মানে কি, সহগ সমান করা, উভয় দিক থেকে সেম ঘাতের সহগগুলো সমান করতে হবে। তো এখানে দেখো x স্কয়ার জাতীয় কোনো পদ নেই, মনে রাখতে হবে। যদি x স্কয়ার যদি কোনো পদ না থাকে তাহলে মনে করো এটা এইভাবে ছিল, 0 ইনটু x স্কয়ার প্লাস 2x, তাহলে 0 ইনটু x স্কয়ার প্লাস 2x মানে তো 2x। তাহলে এখানে x স্কয়ারের সহগ যদি কোনো পদ না থাকে তাহলে তার সহগটা আমাকে 0 ধরে নিতে হবে। তাহলে x স্কয়ারের সহগটা এখানে কত, 0, আমরা এখানে 0 ধরে নিলাম। তাহলে দেখো বাম সাইডে যদি কোনো পদ বা ডান সাইডে যদি কোনো পদ না থাকে তার সহগ হলো 0 ধরবা। তাহলে প্রথমে আমি x স্কয়ারের সহগ সমীকৃত করতে চাচ্ছি, তাহলে এখানে যেহেতু x স্কয়ার জাতীয় কোনো পদ নেই বা x স্কয়ার সম্বলিত কোনো পদ নেই,
তাহলে এটার সহগটা কি বাম দিকে, এটার সহগটা এক্স স্কোয়ারের সহগটা 0, আর ডান দিকে এক্স স্কোয়ারের সহগটা কি আছে a প্লাস বি। তাহলে ডান দিকে এক্স স্কোয়ারের সহগ হলো a প্লাস বি, তাই আমরা এখানে a প্লাস বি দিয়ে দিলাম। এখন যেহেতু সমীকৃত করতে হবে, অর্থাৎ এটা যেহেতু অভেদ, তাহলে বাম পক্ষে এক্স স্কোয়ার সহগ, ডান পক্ষে এক্স স্কোয়ার সহগ পরস্পর কি হবে, হবে। আবার এক্স এর সহগ যদি সমীকৃত করি, এখানে এক্স এর সহগ হলো 2, এক্স এর সহগ হলো 2, আর ডান দিকে এক্স এর সহগ হলো, ডান দিকে এক্স এর সহগ হলো সি মাইনাস বি। তাহলে এই সি মাইনাস বি আর 2 এরা পরস্পর সমান, অর্থাৎ সমান ঘাতের চলকের ঘাত, যেখানে দেখো সেম পদের সহগগুলো কি হচ্ছে, সমান হচ্ছে। এক্স এর সহগ হলো 2, এখানে এক্স এর সহগ সি মাইনাস বি, তাহলে 2 ইনটু সি মাইনাস বি। এখানে এক্স স্কোয়ার সহগ নেই বলে 0, এখানে এক্স স্কোয়ার সহগ আছে a প্লাস বি, এই জন্য a প্লাস বি। আশা করি এই সহগ সমীকৃত করা তোমরা বুঝতে পেরেছো। সোজা কথা, সেম পদের সহগগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ চলকের যে ঘাত অনুসারে বাম পক্ষের ডান পক্ষের সহগগুলো সমান। এখন দেখো এখানে যদি তুমি b ইকুয়াল টু মাইনাস a লেখো, তাতে তো কোনো সমস্যা নেই, কারণ এই মাইনাস এটা বাম দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়। এর মান কত, -2, তাহলে এর পরিবর্তে যদি তুমি -2 বসিয়ে দাও, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে, b ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস হলে b এর মান আসে 2। একইভাবে আমি যদি এই b টাকে বাম দিকে নিয়ে আসি, 2 প্লাস b ইকুয়াল টু c, তাহলে c ইকুয়াল টু কত আসবে, 2 প্লাস b এর মান কত আমি পেলাম 2, তাহলে c ইকুয়াল টু আসলো তোমার 4। দ্যাট মিন্স a এর মান পেলাম -2, b এর মান পেলাম 2, c এর মান পেলাম 4। আমরা এই মানগুলো যদি এখানে বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে 1 নং a b ও c এর মান বসিয়ে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি তোমার 2x ডিভাইডেড বাই x minus 1 into x square minus 2 equal to, বা অভেদ চিহ্ন দিতে পারো, সমস্যা নেই, x minus 1 এর মান হলো -2 প্লাস এখানে bx plus c, b এর মান হলো তোমার 2, তাহলে b into 2 plus c এর মান হলো 4 ডিভাইডেড বাই x square minus 2। তাহলে এখানে x এর মান, b এর মান বসিয়ে দিলাম, সরি এখানে ভুল হয়ে গেছে, এর মান 2 into x। ওকে, তাহলে এই জিনিসটাই হলো তোমার নির্ণয় আংশিক ভগ্নাংশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের আংশিক ভগ্নাংশ সম্পর্কে যতটুকু দরকার ছিল, সাধারণত পরীক্ষায় এর থেকেও একটু আপগ্রেড অঙ্ক আছে, সেটা আমরা পরবর্তী কোনো এক সময় তোমাদের সাথে আলোচনা করে নিব। আজকের মতো এখানেই শেষ করব। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে, তোমরা উপভোগ করেছো। তো আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ আলজাবের হোসেন, সহকারী শিক্ষক গণিত, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ।